জাতীয় স্বার্থ বিবেচনায় না নিয়ে, জাতীয় নিরাপত্তার প্রশ্নটি বিবেচনায় না নিয়ে, অংশীজনদের সাথে আলোচনা না করে, লাভ লোকসানের হিসেব না কষে শুধুমাত্র মাফিয়া চক্রের দ্বারা আদিষ্ট হয়ে অথবা তাদের স্বার্থ রক্ষা করবার জন্য, জাতীয় এবং আন্তর্জাতিক চক্রের স্বার্থ রক্ষা করবার জন্য আমাদের এই সিদ্ধান্তগুলো নেওয়ার চেষ্টা করা হয়েছে। প্রিয় বন্ধুরা, এই বিষয়, টেকনিক্যাল বিষয়, নিরাপত্তার বিষয়, সার্বভৌমত্বের প্রশ্নে, আমাদের জাতীয় অর্থনীতির প্রশ্নে বন্দর কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়টি আমাদের বিজ্ঞ আলোচকবৃন্দ তাদের আলোচনায় ইতিমধ্যে উপস্থাপন করেছেন। সুতরাং সে বিষয়ে আমি কোনো রিপিটিশনে যাচ্ছি না। আমার প্রশ্ন হচ্ছে যে চিঠিটি দেওয়া হলো 4 তারিখ বা কত তারিখে, 4 তারিখে, সেখানে বলা হচ্ছে বন্দর কর্তৃপক্ষকে বলা হলো যে এটি এগিয়ে নেওয়ার জন্য অথবা বাতিল করবার জন্য, আরেকটা চিঠিতে বলা হলো সেটা এগিয়ে নেওয়ার জন্য। আমার জানবার ইচ্ছে, মানে আমাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটা কিভাবে হয়। এটা একটা হাইয়েস্ট পলিসি মেকিং সাবজেক্ট। চট্টগ্রাম বন্দরের এই বিষয়টি মন্ত্রণালয় বন্দর কর্তৃপক্ষকে বলছে আলোচনা করবার জন্য, নেগোসিয়েট করবার জন্য। এটা কি তাদের করবার কথা, নাকি পুরা দেশের যে মন্ত্রণালয় যেটা নিয়ে কাজ করছেন, যেটা জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয়টি তাদেরই করবার কথা? মানে এই চিঠির ভাষাটা দেখে অথবা এই বক্তব্যটা দেখে আমার এখানে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটা কি, গভর্নমেন্ট লেভেলে কিভাবে হয়, সেই বিষয়ে আমার এক ধরনের কনফিউশন তৈরি হয়েছে। আমি বুঝতে পারছি না আসলে কি হোয়াট ইজ গোয়িং অন। বন্দর কর্তৃপক্ষকে সরকার বলছে যে আপনি এগিয়ে নিন। জুলাই আন্দোলন নিয়ে কথা বলি, জুলাইয়ের মধ্য দিয়ে বাংলাদেশকে পুনর্গঠন করবার জন্য আমাদের যে সংগ্রাম, যে দীর্ঘ লড়াই, এর মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ তৈরি করবার যে স্বপ্নে বিভোর ছিলাম, তার লক্ষ্য তো ছিল এই বাংলাদেশটাকে পুনর্গঠন করবার জন্য। এবং সেই পুনর্গঠন করবার ক্ষেত্রে অতীতে যে প্রক্রিয়া, এই সিদ্ধান্তগুলো গৃহীত হয়েছিল, অর্থাৎ জাতীয় স্বার্থ বিবেচনায় না নিয়ে, জাতীয় নিরাপত্তার প্রশ্নটি বিবেচনায় না নিয়ে, অংশীজনদের সাথে আলোচনা না করে, লাভ লোকসানের হিসেব না কষে শুধুমাত্র মাফিয়া চক্রের দ্বারা আদিষ্ট হয়ে অথবা তাদের স্বার্থ রক্ষা করবার জন্য, জাতীয় এবং আন্তর্জাতিক চক্রের স্বার্থ রক্ষা করবার জন্য আমাদের এই সিদ্ধান্তগুলো নেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা জানি বন্দর নিয়ে আজকে যে কথাটা বলছি, সেই আওয়ামী লীগ আমল থেকে এটা শুরু হয়েছে। অন্তর্বর্তী সরকার সেটি চূড়ান্ত পর্যায়ে নেওয়ার চেষ্টা করেছিল, যেটি জনগণের বাধা, রাজনৈতিক দলসমূহের বিরোধিতার মুখে সেটি হয়নি। কিন্তু আজকের নির্বাচিত সরকার, যেটি সবার আগে বাংলাদেশ স্লোগান নিয়ে সামনে আসছে, সেই সরকার এই নিয়ে যে চিঠি চালাচালি করছে, তাতে আমাদের হতাশ হওয়ার জায়গাটা খুব পরিষ্কার হচ্ছে। আমরা বলেছিলাম জবাবদিহিতার প্রশ্ন, আমরা বলেছিলাম প্রশ্ন করার ক্ষমতা যেন জনগণের থাকে, আমরা বলেছিলাম স্বচ্ছতা এবং জবাবদিহিতার ভিত্তিতে রাষ্ট্রের কর্তৃপক্ষ তার সব কাজগুলো করবে। কিন্তু এমন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখানে অনেক ইন্টেরিয়ার সরকারের সময়ের আলোচনা, শ্বেতপত্র প্রকাশের দাবি আসছে, আমি একমত তার সাথে। কিন্তু তার ধারাবাহিকতা আজকে যেটি হলো, এটিতে আরো ভয়াবহ। যার কাছে আমার প্রত্যাশা অনেক বেশি, যার কাছে আমার চাহিদা অনেক বেশি, যার আজকের ক্ষমতায়ন আমার রক্তের উপরে দাঁড়িয়ে, সেই সরকারের পক্ষ থেকে যদি এই আচরণ করা হয় বা এই বিষয়ে দৃষ্টিভঙ্গি পোষণ করা হয়, খোলামেলা কোনো আলোচনার কোনো জায়গা নেই, অংশীজনের সাথে কথা বলার কোনো সুযোগ নেই, এমন একটি সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার একটি চেষ্টা করছি। একই সাথে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের চুক্তির কথা বলি, আমাদের জাতীয় পার্লামেন্ট আছেন, রাষ্ট্রপতি বলেছেন, জামাত বিএনপির কথা বলেছেন, এনসিপির কথা বলেছেন, কিন্তু এই পার্লামেন্টে একটি শব্দ উচ্চারিত হলো না এই চুক্তির প্রশ্নে। তাহলে দাসত্বের জায়গাটা কোথায়? আমরা স্বাধীন, আমরা নির্বাচিত, আমরা জনগণের অভিপ্রায় ভিত্তিক একটি বাংলাদেশ তৈরি করার স্বপ্ন দেখছি এবং সেই স্বপ্নের পথে হাঁটছি, সেটি কি প্রমাণ করে? প্রমাণ করে না। সুতরাং এই সমস্ত প্রশ্ন
ওই সে পেছনের কথা বলতে চাই, এই জুলাই আমাদেরকে নাড়া দিয়েছিল, কিন্তু যে বিদ্যমান যে ব্যবস্থাপনা, যে কর্তৃপক্ষ, সেদিকে একটু দোল খাইয়েছে। কিন্তু এই দোল খাওয়া, এই বৃত্তটি আবার সেই জায়গায় সংগঠিত হয়ে গেছে। আমরা সংস্কারের কথা শুনলে অনেকে গা জ্বালা দিয়ে উঠি, আমরা সংস্কার শুনলেই অস্বস্তি বোধ করি, কিন্তু সংস্কারের জায়গাটাকে যদি আমরা প্রধান করতে না পারি, তাহলে জবাবদিহিতার জায়গাটা প্রধান হবে না। সংস্কার মানেই জবাবদিহিতা, সংস্কার মানেই ভারসাম্য তৈরি করবার চেষ্টা। আজকে সেই জায়গাটা যদি নিশ্চিত করতে পারি আমরা, তাহলে সরকার যেমন তার সিদ্ধান্ত গ্রহণ করবার ক্ষেত্রে যৌক্তিকভাবে জনগণের পক্ষে সিদ্ধান্ত নিতে পারবে, জনগণের কাছে জবাবদিহি করতে পারবে, একই সাথে দেশের স্বার্থ, স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশের অর্থনীতিকে বিকিয়ে দিয়ে কোন রকম সিদ্ধান্ত সরকারের পক্ষ গ্রহণ করা সম্ভব হবে না। যেই মহলই চেষ্টা করুক না কেন, সরকার সেদিকে যেতে পারবে না, কারণ সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে। প্রিয় বন্ধুরা, আমরা প্রত্যাশা করছি আজকের সরকারের কাছে, এই স্বল্প সময়ে তারা দায়িত্বে আছেন, অনেক সময় ধরে কাজ করবার সুযোগ পাবেন, কিন্তু এই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো যাতে, এই বিষয়গুলো যাতে সরকার এমন কোনো সিদ্ধান্তে না পৌঁছায় যাতে করে জনগণ বিভ্রান্ত হয়, জনগণের আস্থা নষ্ট হয়, জনগণ সরকারকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ পায়, এই রকম সিদ্ধান্ত যেন তারা না পৌঁছায়, এবং সমস্ত অংশীদারদেরকে সাথে নিয়ে বিনিয়োগের প্রশ্নে, বিদেশি বিনিয়োগের প্রশ্নে, আধুনিকায়নের প্রশ্নে সারা বিশ্বের মডেল আছে, এটি একদম ব্যতিক্রম কোনো ঘটনা তা নয়, কিন্তু এই প্রশ্নে যারা অংশীজন, যারা বিশেষজ্ঞ, যারা এখানে কিছু করবার যদি থাকে নতুন কিছু করবার যদি থাকে, সে বিষয়ে সরকার মতামত দিতে পারে, খোলামেলা আলোচনা করতে পারে, জাতির সামনে উপস্থাপন করতে পারে, এর মধ্য দিয়ে এই অর্জন হবে। এবার এই অর্জন হলে জাতি উপকৃত হবে, নিশ্চয়ই জাতি সেটা মেনে নেবে। আর যদি তা না হয়, তাহলে এই পথ থেকে ফিরে আসবে সরকার এবং দেশের স্বার্থ, স্বাধীনতা, সার্বভৌমত্ব, অর্থনৈতিক মেরুদণ্ডকে রক্ষা করার ক্ষেত্রে দৃঢ় থাকবে। এই প্রত্যাশা জানিয়ে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা, এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা, এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে, তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমার প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী পক্ষে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন, পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে।
সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changetv.press এক ফোঁটা হলুদ নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একজন